আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। হাদি হত্যার প্রধান দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ পশ্চিমবঙ্গের বিশেষ আদালতের। 24 ঘন্টায় সড়ক দুর্ঘটনায় নিহত 32, আহত অর্ধশতাধিক। দুর্ঘটনা এড়াতে স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। সড়ক ও রেলপথে দায়িত্বশীলতার ঘাটতি ডেকে আনছে ভয়াবহ পরিণতি, বললেন বিরোধী দলীয় নেতা। হরমুজ প্রণালী খুলতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম ট্রাম্পের। শত্রু জাহাজ বাদে সবার জন্য হরমুজ উন্মুক্ত ঘোষণা তেহরানের। ইসরায়েলের 5 শহরে রাতভর ইরানের উপর্যুপরি হামলা, 200 হতাহতের দাবি আইআরজিসির। নেতানিয়াহু বললেন অত্যন্ত কঠিন সন্ধ্যা। মার্কিন ইসরায়েলি 127টি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের বিধাননগরের বিশেষ আদালত। রোববার দুপুর 1:30টার দিকে আদালত এ নির্দেশ দেন। এর আগে দুপুর 12টার দিকে 14 দিনের রিমান্ড শেষে দুজনকে আদালতে হাজির করা হয়। এরপর শুরু হয় শুনানি শেষে আদালত দুজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করারও আদেশ দেন। গত 7 মার্চ দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরপর তাদেরকে 14 দিনের রিমান্ডে পাঠান পশ্চিমবঙ্গের একটি আদালত। এদিকে মেঘালয় সীমান্ত দিয়ে 2 আসামিকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করায় গত 13 মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ। তাকে 7 দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে গতকাল শনিবার ফিলিপকে আদালতে তোলা হয়। ঈদের দিন সকাল 8টা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত 15 জেলায় গত 24 ঘন্টায় সড়ক দুর্ঘটনায় 32 জন নিহত হয়েছেন। পৃথক এসব দুর্ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। আমার দেশের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সর্বশেষ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পাদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় লেভেল ক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অন্তত 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শনিবার দিবাগত রাত 3:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। স্থানীয় সূত্র জানায়, পাদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় লেভেল ক্রসিং অতিক্রম করার সময় বাসটি ট্রেনের মুখে পড়ে। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে টেনে জাঙ্গালিয়া স্টেশন পর্যন্ত নিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। রোববার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রামপুর লাতুমিয়া সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে থানা পুলিশের ওসি আসাদুল ইসলাম জানান, মহাসড়কের ওই এলাকায় চট্টগ্রামমুখী একটি লেনের কাজ চলছে। ভোরে একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে ওই স্থান পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ নিয়ে বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পেছন দিক থেকে আসা মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস এসে জটলার মধ্যে ধাক্কা দিলে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এদিকে ঝিনাইদহে 2 উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র সহ 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে 3 জন। নাটোরে পৃথক 2 সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। ময়মনসিংহের তারাকান্দায় শনিবার সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নারীসহ 4 জন নিহত হয়েছেন। চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 18 জন। এছাড়াও মাদারীপুরের শিবচর, ফরিদপুরের আলফাডাঙ্গা, গোপালগঞ্জের কোটালীপাড়া, নারায়ণগঞ্জের 2500, নড়াইল ও চুয়াডাঙ্গায় 1 জন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বান্দরবনে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে আহত হয়েছেন অন্তত 20 যাত্রী। দুপুরে কুমিল্লা পাদুয়ার বাজার বিশ্ব রোড রেল ক্রসিংয়ে ট্রেন বাস সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করে রেলমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, যেখানে রেলগেট আছে সেখানে আমরা আন্ডারপাস বা ফ্লাইওভার করব। এছাড়া স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গার্ডও থাকবে, প্লাস অটোমেটিক সিস্টেম থাকবে, যাতে রেল ক্রসিং এর কাছাকাছি রেল আসার সাথে সাথে অটোমেটিক ভাবে যাতে বন্ধ। এই ব্যাপারে প্রাইম মিনিস্টার
ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়েছেন রেল কর্তৃপক্ষ। মন্ত্রী জানান, এই ঘটনায় রেলওয়ে থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় প্রশাসন আরও একটি তদন্ত কমিটি করেছে। তদন্ত কমিটি আশার আলো দেখে না। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রেল প্রতিমন্ত্রী বলেন, আপনারা জানেন ইতোমধ্যে স্টেশন মাস্টার ও গেটম্যানকে দায়িত্ব অবহেলার কারণে বরখাস্ত করা হয়েছে। তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। এ ব্যাপারে কোনো গাফিলতি থাকলে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, জেলা প্রশাসন থেকে 25,000 টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া রেলওয়ে থেকে নিহত প্রতিটি পরিবারকে 1 লাখ টাকা দেওয়া হবে। যে ইতিমধ্যে জেলা প্রশাসক থেকে তাদেরকে প্রতিটি পরিবারকে 25,000 টাকা করে দেওয়া হয়েছে, আর রেল থেকে যারা মারা গিয়েছে তাদেরকে 1 লাখ টাকা করে দেওয়া হবে। এটাতে তদন্ত হবে, তদন্ত হয়ে আরো কেউ যদি এর সাথে কোনো থাকে, সুপারিশ থাকে, সেগুলো বাস্তবায়ন করা হবে। আর এখানে দেখতেছেন যে এখানে কিন্তু আসলে ফ্লাইওভার আছে, এরপরেও কিন্তু গাড়িটা উপর দিয়েও যেতে পারতেন, কিন্তু সেটাকে নিচ দিয়ে গেছে। এখন এই জিনিসগুলোও আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে আসলে দায়িত্ব হবে মানে ড্রাইভারদের কিছু দায়িত্ব থাকে, সেটাও ফলো করা হয় নাই। আগামী দিনে যে মিটিং হবে, ফার্স্ট প্রায়োরিটিতে আমরা এটা নিয়ে আলোচনা করব। বিশ্বব্যাপী এখন এই ধরনের রেল গেটগুলিকে অটো সিস্টেমের ভিতরে নিয়ে আসা হয়েছে। এদিকে সড়ক ও রেলপথে দায়িত্বশীলতার ঘাটতি ভয়াবহ পরিণতি ডেকে আনছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। ঈদ উপলক্ষে কুমিল্লা ও ফেনীর দুর্ঘটনায় শোক প্রকাশ করে রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, কুমিল্লায় ট্রেন বাস সংঘর্ষে 12 জন এবং ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারগুলোর শোক কখনোই পূরণ হওয়া সম্ভব নয়। তিনি বলেন, এসব দুর্ঘটনা আবারও প্রমাণ করে পরিবহন ব্যবস্থা, সড়ক ও রেলপথে নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার ঘাটতি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনছে। তাই এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফেসবুক পোস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান তিনি। এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এদিকে বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালী নিয়ে ইরানকে আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প নিজের আইডিতে এক পোস্টে লিখেছেন, ইরান যদি 48 ঘন্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেবে। অন্যদিকে শত্রুদের জাহাজ বাদে অন্য সবার জন্য হরমুজ প্রণালী খোলা আছে বলে জানিয়েছে ইরান। রোববার জাতিসংঘের সামুদ্রিক বিষয়ক সংস্থার ইরানি দূত আলী মৌসাভি এ তথ্য জানান। ইরানের দূত বলেছেন, উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তার ব্যাপারে আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার সঙ্গে কাজ করতে প্রস্তুত ইরান। তিনি জানিয়েছেন, যেসব জাহাজের সঙ্গে ইরানের শত্রুদের সংশ্লিষ্টতা নেই তারা সহজেই হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবে। অন্য দেশের জাহাজকে শুধুমাত্র ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিরাপত্তার বিষয়টি সমন্বয় করতে হবে, অর্থাৎ ইরানকে জানিয়ে জাহাজ আনতে হবে। রাতভর ইসরায়েল জুড়ে ইরানের লাগাতার হামলায় বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মূলত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত রাতে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত প্রতিহত করতে ব্যর্থ হয়। ফলে হামলার পর ব্যাপক ভয়াবহতা পরিলক্ষিত হয়। দক্ষিণাঞ্চলের ছোট্ট শহর আরাদের মেয়রের সঙ্গে কথা বলার পর খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাকে শহরটির জন্য অত্যন্ত কঠিন এক সন্ধ্যা বলে বর্ণনা করেছেন। নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, তিনি এই সময়ে মাঠে কাজ করা জরুরি ও উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করবেন। একই সঙ্গে তিনি দেশ জুড়ে মানুষকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহু আরও বলেন, সব ফ্রন্টে আমাদের শত্রুদের ওপর হামলা চালিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। রাতভর ইসরায়েলের 5 শহরে উপর্যুপরি হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, তাদের সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোতে ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বীরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। আইআরজিসি কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ ও আল ধাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে। তাদের দাবি, এসব হামলায় 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ইসরায়েল কোনো নিহতের কথা স্বীকার করেনি। এর আগে পারমাণবিক স্থাপনা থাকা ইসরায়েলের ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা জানা যায়। এই হামলায় শহরটির একটি 3 তলা ভবন ধসে পড়ার ও অন্তত 39 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন জরুরি সেবা কর্মীরা। শনিবার এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো। ইসরায়েলের সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্তটি দেখা গেছে। এতে দেখা যায় আকাশ থেকে একটি বিশাল গোলা তীব্র গতিতে নিচে নেমে আসছে। এরপর একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এদিকে ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডাম এমডি এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এই হামলায় অন্তত 47 জন আহত হয়েছেন। এমডিএ জানায়, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সেবা বিভাগ তাদের প্রাথমিক চিকিৎসাও দেয়। আহত ব্যক্তিদের বেশিরভাগই বোমার স্প্লিন্টারের আঘাতে জখম হয়েছেন। এর মধ্যে 10 বছর বয়সী এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। ডিমোনা শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে ইসরায়েলের নেভেক পারমাণবিক গবেষণা কেন্দ্র অবস্থিত। ধারণা করা হয়, ডিমোনার বাইরের এই স্থাপনাটিতে ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে। যদিও ইসরায়েল কখনোই নিজেদের পারমাণবিক অস্ত্র থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ডিমোনা শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবরের বিষয়ে তারা অবগত আছে। সংস্থাটি আরও জানায়, নেভেক পারমাণবিক গবেষণা কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া যায়নি। এক বিবৃতিতে IAEA বলেছে, হামলা কবলিত এলাকায় অস্বাভাবিক কোনো তেজস্ক্রিয় বিকিরণ ধরা পড়েনি। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত 4292 জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। এর আগে পাওয়া খবরে জানা যায়, শনিবার রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 39 জন আহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানের আকাশে একটি অত্যাধুনিক সশস্ত্র ড্রোন ইন্টারসেপ্ট বা প্রতিহত করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। রোববার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ মালিকানাধীন ওই ড্রোনটি কোনো ধরনের হামলা বা সামরিক অভিযান পরিচালনার আগেই ধ্বংস করা সম্ভব হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার এই সাফল্যকে তেহরানের ওপর চলমান বিমান হামলার মুখে একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা। বিশেষ করে যখন ইসরায়েলি বাহিনী তেহরানের ওপর হামলার ঢেউ শুরু করার ঘোষণা দিয়েছে, ঠিক তখনই এই ড্রোন ভূপাতিত করার খবরটি সামনে এলো। ইরানের সামরিক কমান্ডের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমান এই চাপিয়ে দেয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত শত্রুপক্ষের 127টি উন্নত মানের ড্রোন ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী। বিভিন্ন মডেলের এই ড্রোনগুলো ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশের সময় নির্ভুলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তেহরানের সুরক্ষা নিশ্চিত করতে এবং শত্রুর আকাশ পথের নজরদারি ও আক্রমণ নস্যাৎ করতে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এই ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ইরান তাদের সামরিক সক্ষমতার এক শক্তিশালী বার্তা বিশ্ববাসীকে পৌঁছে দিচ্ছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল, তারা তেহরানের বিভিন্ন সরকারি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে। এই ঘোষণার পরপরই তেহরানের পূর্ব ও পশ্চিম প্রান্তে বাসিন্দারা প্রচন্ড শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠার কথা জানিয়েছিলেন। ইরানের দাবি অনুযায়ী তারা প্রতিটি অনুপ্রবেশকারী ড্রোন শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হচ্ছে, যার সর্বশেষ উদাহরণ এই সশস্ত্র ড্রোনটি। যদি সত্যি ইসরায়েলি ও মার্কিন ড্রোনের একটি বড় অংশ ধ্বংস হয়ে থাকে, তবে তা এই যুদ্ধের গতি প্রকৃতিতে নতুন প্রভাব ফেলতে পারে। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC দাবি করে, তারা ইরানের আকাশে সক্রিয় একটি ইসরায়েলি যুদ্ধবিমানকে আঘাত করে ভূপাতিত করেছে। IRGCর উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA জানায়, এটি যুদ্ধের সময় তৃতীয় এমন ঘটনা। তাদের দাবি, এই যুদ্ধবিমানটি লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই দাবি
প্রত্যাখ্যান করেছে। আইডিএফ এর দাবি অনুযায়ী তাদের একটি যুদ্ধবিমান ইরানের আকাশ সীমায় হামলার মুখে পড়েছিল, তবে বিমানটি কোনো ক্ষতির সম্মুখীন হয়নি এবং নির্ধারিত মিশন সফলভাবে সম্পন্ন করেছে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।